এর প্রয়োজনীয়তা, দায় দায়িত্ব, ব্যক্তিত্ব, নিজেদেরকে প্রস্ফুটিত করার সুযোগ গ্রহণ করা, সবগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, সুন্দর কথা বলা হয়েছে এবং সেগুলো অনুধাবন করতে পারলে এই প্রশিক্ষণের সার্থকতা হবে, এটা আমি বিশ্বাস করি। আজকে মাহবুব তালুকদার সাহেব বলেছেন যে 3 বছর পরিপূর্ণ হয়েছে নির্বাচন কমিশনের, তার মানে আর আমাদের আর 2 বছর বাকি আছে। আর এখানে যারা বসা আছেন তাদের 3 যুগেরও বেশি থাকতে হবে এখানে। সুতরাং আমাদের অবস্থান খুবই সীমিত আর আপনাদের অবস্থান খুবই দীর্ঘায়িত। সেটাকে মাথায় রেখে আজকে যে কথাগুলো বলা হলো বা বলা হবে এবং প্রশিক্ষণে যেগুলো জানানো হবে সেগুলোকে সম্বল করে পথ চলতে হবে, এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়। সব কথা বললে, সব কথা গ্রহণ করলে এবং সব আইন কানুন মেনে চললে একটা সুস্থ সুন্দর জীবন পাওয়া যায়, এ ব্যাপারে আলোচনা কথাবার্তা হয়েছে। সেই দিকটা আপনাদের দিকে আমি দৃষ্টিপাত করার অনুরোধ করছি। রফিকুল ইসলাম সাহেব বলেছেন আপনাদেরকে অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং মেধাবী কর্মকর্তা হিসাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই যে মূল্যায়ন, আপনাদের প্রতি যে স্বীকৃতি প্রথম থেকেই, সেইটার মূল্যায়ন আপনাদের মধ্যে থাকবে। কারণ আপনারা যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই নির্বাচন কমিশনে প্রবেশ করেছেন সেটা সহজ ছিল না। অত্যন্ত প্রতিযোগিতা, হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে আপনাদেরকে বেছে নিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় লিখিত, মৌখিক, প্রিলিমিনারি এবং শেষ পর্যন্ত এখানে পাঠিয়েছে। সুতরাং সেই দিক দিয়ে নির্বাচন কমিশন সৌভাগ্যবান যে আপনাদের মতো এরকম একটি সুশিক্ষিত উচ্চবিলাসী কর্মকর্তাদের এখানে পেয়েছেন। একটা কথা বারবার বলেছেন আমার সহকর্মী বৃন্দ, যে আপনাদেরকে নানা দিক বিবেচনা করে কাজ করতে হবে। বারবার বলেছেন যে আপনাদের সাথে অন্য কোনো ডিপার্টমেন্টের লোকের তুলনা হয় না, কারণ আপনাদের কাজের ধরন আলাদা। কেন হয় না? সেটা হলো এই যে একজন প্রকৌশলী তার শুধুমাত্র প্রকৌশল ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রাখলে হয়। একজন প্রশাসক তার ম্যাজিস্ট্রেট, একজন জেলা প্রশাসক অথবা তার লাইনের যারা আছে তারা সেই প্রশাসনের যে লোকগুলো আছে তাদের সাথে সম্পর্ক থাকলে হয়, তাদেরকে ভালো মন্দ দেখলে হয়। আর আপনাদের দেখতে হয় সবগুলো। একটা পরিচিত গল্প আছে না, আপনারা সকলে জানেন। এক ছেলে, বাবা মায়ের অতি আদরের ছেলে, যখন ছোট ছিল তখন মা বলে যে আমার এই ছেলেটাকে ডাক্তার বানাবো। বাপ বলে না না না, একে প্রকৌশলী বানাবো। তার বড় ভাই বলে যে না না, এটা দরকার নাই, আমরা তাকে কলেজের ইউনিভার্সিটির শিক্ষক বানাবো। তারপরে তার একটা বোন বড়, সে বলে যে তোমরাই সব বানাবে, তাহলে ও হবে কি সেটা তোমরা বিবেচনা করতে হবে না, যে কি হবে তার জীবনে সে কি চায় সেটা তো দেখতে হবে, সেটা চিন্তা করা দরকার। আমরা তো বাবা মা তৈরি করে বলতে পারে না যে এটা হওয়া এটা হয়ে হবে না। তারা বুদ্ধি করে বললো কি যে কতগুলো জিনিস, যেমন এই হাতুড়ি, তারপরে এই যে স্ক্রু ড্রাইভার, কিছু সিজার, এগুলো একটা পাশে জমা করে রেখেছে। আর আরেক জায়গায় রেখেছে এই যে ডাক্তারের যে যন্ত্রপাতি আছে না, ওইগুলো, থার্মোমিটার, এই সবগুলো এক জায়গায় রেখেছে। আবার বই পুস্তক কিছু কিছু জায়গায়, এগুলো 3 ভাগে ভাগ করে রেখেছে। তারপরে এসে ছেলেকে বললো যে তো বাবা তুমি কোনটা তোমার বেশি পছন্দ? তাদের হিসাব হলো যে যেটা বেশি পছন্দ হবে সেটা সেইভাবেই তাদের কেরিয়ার ডেভেলপ করা হবে। কতক্ষণ তার দিকে তাকালো, ছেলেটা গিয়ে এদিকে তাকালো, ওদিকে গেল, বাবা মুখের দিকে তাকালো, ভাইয়ের মুখের দিকে তাকালো, বোনের মুখের দিকে তাকালো। তো সবগুলো একসাথে মিশে ফেলেছে যা ছিল সেখানে। ডাক্তারের সরঞ্জাম, ইঞ্জিনিয়ার সরঞ্জাম, বইয়ের সরঞ্জাম, কৃষি সরঞ্জাম যা ছিল আলাদা আলাদা ভাবে সবগুলো একসাথে মিশিয়ে ফেলেছে। তারপর মা বলে আমার ছেলে পলিটিশিয়ান হবে। ওই পলিটিশিয়ানদের ডিল করতে হবে আপনাদের সবগুলো নিয়ে। ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, শিক্ষক আছে, এগুলো সব হবে না নাকি? বুঝতে পেরেছেন কথাটা? যখন আপনি রিটার্নিং অফিসার হবেন তখন ম্যাজিস্ট্রেটকে সামলাতে হবে, তখন যে যারা
স্কুল কলেজের শিক্ষক তাদেরকে সামলাতে হবে, তারা আপনার প্রিজাইডিং অফিসার হবে। আর রাজনীতিবিদ তারা তো আছে, এই রাজনীতিবিদ যারা ওই সবগুলো নিয়ে একত্রে কাজ করেন, সেই লোকগুলোকে সামাল দেওয়ার একমাত্র দায়িত্ব হবে আপনাদের। এইটা আর কেউ পারে না, এই দায়িত্ব আর কারো উপর দেওয়া হয়নি। তার মানে হলো যে সমাজের সর্ব স্তরের যে সংমিশ্রণ উপাদানগুলো, এই সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়, এবং সেই চ্যালেঞ্জিং বিষয়গুলোকে অনুধাবন করার একমাত্র উপায় হলো আপনার নিজের নিষ্ঠা, নিজের একাগ্রতা, জ্ঞান এবং আপনাদের ব্যক্তিত্ব, যেটা আমাদের বারবার কথা বলেছে কমিশন। ব্যক্তিত্ব অত্যন্ত বড় একটা সম্পদ মানুষের জীবনে, এটা দরকার। তো আমি এই আপনাদের সেইভাবে নিজেদের প্রস্তুত রাখার জন্য এই প্রথম দিক থেকেই শুরু করার আহ্বান জানাচ্ছি। আমাদের সামনে অনেক জটিল কিছু কাজ আছে, তার মধ্যে জটিল এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এই কমিশন হাতে নিয়েছে। তার মধ্যে একটা হলো ভোটার রেজিস্ট্রেশন। এটা এই কমিশন হাতে নিয়েছে তা না, এটা আগে থেকেই প্রচলিত ছিল। তবে আমাদের সামনে হলো একটা ডিজিটাল পদ্ধতিতে ভোটার নিবন্ধনকরণের প্রক্রিয়া, এটা বলতে পারেন অনেকখানি আধুনিক এবং নতুন। আর একটা আছে যে আমাদের এনআইডি, প্রথম এনআইডি জাতীয় পরিচয় পত্র লেমিনেটেড, এবং তারপরে এখন স্মার্ট জাতীয় পরিচয় পত্র। এটা একটা আপনাদের হাতে বড় চ্যালেঞ্জিং। ভোটার তালিকাভুক্ত করার একটা বিষয়, এটা এত আধুনিক হয়ে গেছে বাংলাদেশে, এত বেশি ডিজিটাল, সেটা আপনারা বড় হলে বিভিন্ন দেশের ভোটার তালিকার সাথে তুলনা করতে পারলে তখন বুঝতে পারবেন। আমি কয়েকদিন আগে, এই যে গতকালকে তো এলাম তুলার থেকে, ওখানে হাই কমিশনার মহিলা, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মহিলা, সে আমরা ওখানে যাওয়ার আগেই ওখানকার যে ইলেকট্রাল কমিশনার ইউকে, তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। আমি তার সাথে প্রায় 45 মিনিটের বেশি ছিলাম। অত্যন্ত বয়স্ক লোক, একেবারে আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন, ইউনাইটেড নেশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। উনি বললেন যে আমাদের দেশে একটা লোক, এটা আপনারা জানবেন পরে, এটা রফিক স্যার জানেন, এখানে যারা মাননীয় কমিশনার আছেন তারা জানেন না, যে ব্রিটিশে একটা লোক যদি কমনওয়েলথ কান্ট্রি কোনো সিটিজেন যদি 6 মাস এখানে থাকে, সে ওখানকার কোনো নির্বাচনে ভোট দিতে পারে। তো বলতে কিভাবে হয়, বলে আমরা কিভাবে রেজিস্ট্রেশন হয়, বলে সে যদি বলে যে আমি এখানে আসি, তাহলে তাদের রেজিস্ট্রেশন দিয়ে দিই, ওই সামনে যদি নির্বাচন থাকে সেটা। তো সেটা আমি তোমাকে ভেরিফাই করো না, চেক করো না যে এটা কিরকম হয়, কি হলো কিনা। আমাদের দেশে যারা ইয়ে আছে না, রোহিঙ্গা আছে না, রোহিঙ্গা তোমার দেশে ঢুকলো, এগুলো তো দেখো না। বলেছে না, রোহিঙ্গা তো অনেক কিছু আছে আমাদের দেশে, কিন্তু দেখো আমরা আমাদের হলো একটা বিষয় হলো যেটা, যে এটা আমাদের একটা অবস্থান যেখানে আমরা এই গ্রুপগুলোর উপর আস্থা রাখি। এখন এটা মিসইউজ হয় না, এটা আমরা ভেবে নিই। তারপরে আমি বললাম তোমাদের ফলস ভোটার হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার হতে পারে, হওয়ার সুযোগ আছে না? হ্যাঁ, সুযোগ আছে, কিন্তু মনে হয় না যে হয়। একটা দেশের অবস্থান সেখানে নিয়ে গেছে কিন্তু তারা। আর আমাদের দেশে এক সময় ছিল 1.5 কোটি ভোটার হয়ে গেছিল, জাল 1.5 কোটি জাল হয়ে গেছিল। হাইকোর্ট যদি না আসতো, তার ইন্টারভিউ না করে, সেটা ভুয়া হয়ে গেছিল, ভুয়া 1.5 কোটি, মাত্র 1.5 কোটি। আর অনেক দেশে 10,000 লোকের দেশ আছে, 40 লক্ষ লোকের দেশ আছে। আমাদের দেশে 54 লক্ষ লোকের ভোট হয়ে গেল ঢাকায়। সেটা আমি বলি যে এই জিনিসগুলো আমরা আমাদের সময়, আমাদের অনেক সময় শুনবেন যে আমেরিকা করে এরকম, সুইজারল্যান্ড সেরকম করে, জার্মানি এরকম হয়, আমাদের এখানে কেন? তা আমি সেদিন একদল পলিটিশিয়ানের প্রেসিডেন্ট, তাদের আমি অত্যন্ত নিচু গলায় বললাম কানে কানে যে আগে আমেরিকান হন, আগে সুইজারল্যান্ড হতে হবে, তারপরে। তার মানে হলো এই যে আপনাদেরকে চিন্তা করতে হবে যে ইউ মাস্ট থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। সেই দেশে কি অবস্থা? আমাদের দেশে তো মরম পার্টি নিয়ে আমাদের কাজ করতে হয়, ব্যাংকটানা পার্টি নিয়ে কাজ করতে হয়, হয় না? আমাদের দেশে ক্যাসিনো মেম্বার নিয়ে কাজ করতে হয়, আমাদের পকেট মারা নিয়ে কাজ করতে হয়,
মানে তারা কেউ হয়তো ভোটার, কেউ হয়তো কেউ হয়তো এমন কমিশন হয়ে যায়, যারা দেখা গেল যে একবারে এই যে গুলিস্তান মহল্লায় যারা যে দেয় না যে হকারদের কাছ থেকে টাকা নেয়, কিছুদিন পরে দেখা গেল সে একজন নেতা, পাতি নেতা, তারপরে উপনেতা, তারপরে পূর্ণ নেতা, তারপরে কমিশনার। এগুলো তো আমাদের দেখতে হয়। এবং হু নোস যে একজন এমপি হবেন না তিনি। সুতরাং সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এগুলো নিয়ে কাজ করতে। ওই যে সে বললাম না, সব হাতুড়ি বাটল থার্মোমিটার সবকিছু নিয়ে যারা কাজ করে এদেরকে নিয়ে আমাদের ডিল করতে হবে। এই একটা বিষয়। এটা গেল আমাদের। আর একটা হলো একটা কিছু কিছু কথা আছে, টক অফ দি সোসাইটি, টক অফ দি টাউন, একটা কিছু আছে টক অফ দি কান্ট্রি। এখন টক অফ দি কান্ট্রি নির্বাচন করছেন কি বলেন, বলতে পারেন কেউ? EVM has become the top of the country. এটা নিয়ে অনেক কথা বলা হয়। আমরা বলি কি, হ্যাঁ ওই সেই একই কথা যে সুইজারল্যান্ডে তো পেপার প্রিং হয়। তা সুইজারল্যান্ডের কয়েকজন এম্বাসেডার আসছিলেন, মানে ওই নর্ডিক চারটা কান্ট্রি এম্বাসেডার সাথে কয়েকদিন আগে আমার সাথে দেখা করেছেন। তো ওরা কথা বলে যে আমাদের দেশে কিন্তু ইভিএম এ নেই, আমার পুরার পেপার ব্যালটিং হয়। তা আমি বললাম যে তোমাদের দেশের নির্বাচনের দিনে যে আর্মি পুলিশ পিছনে বিরাট বিরাট আর্মসের মুসে নিয়ে যুদ্ধের মতো অবস্থায় পুলিশ এবং বিজিবি, র্যাব, আর্মি এরা কি রাস্তায় থাকে? ওরা কোনোদিনও থাকে না। তো নির্বাচনের সময় কি তোমাদের পাহারা দেওয়া লাগে? আর ওরা বলে যে তোমাদের দেশে তো চৌকিদার আছে, ভিলেজ পুলিশ। সেই ভিলেজ পুলিশ আমাদের দেশে নাই। এরা যারা আছেন, আপনারা যারা বিদেশে যাবেন তারা দেখবেন যে ওই সময় নির্বাচনের সময় টের পাওয়া যায় না যে নির্বাচন কি না। আর আমাদের দেশে যে পোস্টারে আকাশ দেখা যায় না, বাতাস বন্ধ হয়ে যায় শহরের, নাই এই যে নাই, কোথাও নাই। আমাদের দেশে আছে, কিন্তু সেজন্য আমাদের দেশে নির্বাচন করতে হবে না। আমাদের দেশে সেরকম নির্বাচন করতে হবে। কেন করতে হবে? কেন ইভিএম হলো এই কারণেই যে ইভিএম এর ফলেই এখন আর সেই 10টা গুন্ডা 20টা হুন্ডা, নাকি 20টা হুন্ডা 10টা গুন্ডা, যাই বলেন না কেন, এরকম অবস্থা। মানে হলো যে এদেরকে ভাগ করানোর জন্য আর কাউকে এই প্রার্থীদের যেতে হবে না। আর যারা ভোট ছিনতাই করবে, যারা ব্যালট ট্রাফিক করবে, এই সমস্ত লোকের কাছে যেতে হবে না। আর নির্বাচনের যারা দায়িত্বে থাকে তাদের পিছনে যায় মানুষ টাকা দিয়ে, যে কিছু টাকা দিয়ে তাদেরকে নির্বাচনের সময় কিছু কাজ করবে, সেগুলো একটু সামাল দেওয়ার জন্য তাদের কাছে যেতে হবে না। একমাত্র ইভিএমই পারে প্রার্থীদেরকে ভোটারের কাছে যেতে। এবারে প্রশাসন নিয়ে কাজ হয়নি, বিরাট বিরাট মিছিল। মনে হয় নাই যে নির্বাচন, আমি বলেছিলাম যে 60% নির্বাচন হবে। বিদেশিরা যখন আমার কাছে এসেছিল, ভাব দেখি তাদের তো অলিগুলি সব সয়লাভ হয়ে গেছে, পোস্টারে সয়লাভ হয়ে গেছে প্রশাসনে। সুতরাং নির্বাচনে ভোট বেশি হবে। কিন্তু দেখা গেল উল্টো, কারণ মনে হয়, এটা আমার ধারণা, যে প্রার্থীরা তারা নির্বাচনের যারা ভোট দেবেন তাদের কাছে না গিয়ে রাস্তায় গিয়েছেন। তার মানে যারা তাদের যে আসল যে সম্পত্তি, যেখানে যাদের ভোট দেবেন তারা, তাদেরকে বিরত রেখেছেন। সুতরাং নির্বাচনে সেভাবে ফলাফল এসে যেতে পারে। এটা একটা ইট মাইট বি ওয়ান অফ দ্য রিজনস। আমরা ইভিএম কেন? ইভিএম শুধু এই কারণেই যে ইভিএম এ প্রার্থীদেরকে ভোটারদের কাছে নিয়ে যেতে হবে। প্রার্থীদেরকে গুমরার পিছনে যাতে দৌড়তে না হয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যারা থাকে তাদের কাছে যেতে না হয়। কেবলমাত্র ভোটারই হবে ভোট দেওয়ার মালিক। এই জিনিস নিশ্চয়ই তো প্রদানই করতে পারে ইভিএম, এটা আমরা বিশ্বাস করি। আমাদের এই একটা নতুন প্রযুক্তি, এটা আপনারা ফেস করবেন। এটা বলি কারণে যেটা আপনাদের ফেস করতে হবে। এই ডিজি সাহেব, আপনি একটু যদি এদেরকে এই আমাদের ঢাকা কি আপনি নির্বাচন কি ইভিএম এ হবে? জি স্যার, আপনি নির্বাচন 10 নির্বাচন ইভিএম যদি হয়, তাহলে এদেরকে সেখানে একটু অ্যাসাইন করে দেবেন দায়িত্ব। মানে কোনো দায়িত্ব দেবেন না, কোনো দায়িত্ব দেবেন না, কিন্তু তাহলে অসুবিধা হবে। আবার নির্বাচন বিধির হবে, পরিপন্থী হবে। তারা ঘুরে দেখবে, সব জায়গায় ভাগ করে দিবেন, তাদের ঘুরে ঘুরে দেখবে নির্বাচন কিভাবে হয়, ইভিএম কিভাবে ব্যবহৃত হয়, ভোটাররা কি বলে না বলেন, ভোটারদের কিভাবে সচেতন বোধ করে কিনা, কি ভুল ত্রুটি থেকে থাকে কিনা, এইগুলো তারা দেখবেন। তারপরে আপনাদের কাছে এটা একটা এক্সারসাইজ করতে পারেন। কিন্তু তাদের অফিসিয়াল কোনো দায়িত্ব যেন না থাকে, তাহলে আবার
প্রচলিত আইনের সাথে কন্ট্রাডিক্ট করে ফেলবে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকবে, সেটা আপনারা আমার মাননীয় কমিশন বৃন্দ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে। এই যে রফিকুল ইসলাম সাহেব বলেছেন যে আইন, ইনি বলেছেন যে কি যারা মোটা কথা হলো যে it is not essential that you will know every law, but it is essential you must know where law is. এটা জানলেই হবে। এই ল মুখস্থ করার দরকার নাই, এটা উনি বলেছেন সুন্দর কথা, যে এটা বুঝতে হবে যে আইনটা আছে কোথায়। ইট ইজ এনাফ। আর এখন তো আপনারা এই যুগের ছেলে মেয়ে মোবাইল এমন একটা জিনিস, পৃথিবীর সবকিছু পকেট মধ্যে নিয়ে ঘুরতে পারেন। কনস্টিটিউশন থেকে শুরু করে আইন কানুন যা আছে সবকিছু ইউ ক্যান হোল্ড ইট ইন ইউর মোবাইল and you can carry it with you wherever you go. তো এটা আরেকটা অ্যাডভান্টেজ। আমি আশা করি যে আধুনিক প্রযুক্তির যুগের কর্মকর্তা আপনারা সেই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করবেন এবং আমাদের নির্বাচন কমিশনে সেই সর্বোত্তম প্রযুক্তির কতগুলো উপকরণ আপনাদের হাতে আছে, সামনে আছে। সেটা একটা হলো জাতীয় পরিচয়পত্র, যেটা স্মার্ট জাতীয় পরিচয়পত্র নামে এখন পরিচিত হবে। এটা এখানে আমাদের ব্রিগেডিয়ার শাহাদত চৌধুরী সাহেব উনি 2007 সাল থেকে শুরু করেছিলেন। আমরা সৌভাগ্যবান যে তিনি আবার কমিশন এসছেন, রফিকুল ইসলাম সাহেবের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের অবদান প্রচুর রয়েছে। আমাদের আপনারা এখানে যারা আসছেন, যেভাবে এই যে কর্মকর্তা এই যে এটাকে প্রস্তুতি করার পেছনে মাহবুব তালুকদার সাহেবের একটা কমিটি আছে, আমার এখানে 4টা কমিটি আছে, অত্যন্ত শক্তিশালী কমিটি। এটা এরা হলো এটা এই সব কমিটি এমন শক্তিশালী যে আমার কথা শোনে না। আমি যদি এটা তদবির বলে যে কি না মাথায় এদিকে না ওইদিকে না, তো এরকম শক্তিশালী কমিটি আছে। মাহবুব তালুকদার সাহেব দেখেন আপনাদের যে এই এখন যেখানে আসছে যেগুলো প্রেক্ষাপটটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন। রফিকুল ইসলাম সাহেব উনি এই আইন কানুনের প্রশিক্ষণের কারিকুলাম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এই বর্ডার কনস্টিটিউশন গুলো এগুলো ঠিক করে দেন। কনস্টিটিউশনের যে বর্ডার গুলো কি বলে এগুলাকে এগুলো দায়িত্ব থাকেন। গতবারে অত্যন্ত সার্থকভাবে সেটা করেছেন শাহাদুর সাহেব। এই ইভিএম থেকে শুরু করে এনআইডি এগুলো তো কঠিন কঠিন কাজ, সেগুলো দেখেন। আর সংস্কার বলতে যা কাজ বোঝায় সেটা বেগম কবিতা খান করেছেন। আমরা যদি বলি যে সংস্কার কি, সেটা ঠিকানা হইলেন বেগম কবিতা খান। কারণ এই যে আমাদের আইন, এটা গণপ্রতিনিধি আইন, তারপরে আমাদের ডেলিমিটেশন অ্যাক্ট থেকে শুরু করে অন্যান্য আইনগুলো, এগুলো তিনি তার কমিটি তৈরি করেছেন। তো সুতরাং আমরা এইভাবে যার যার অবস্থান থেকে এইটাকে নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেগুলোকে ভাগ করে নিয়ে যার দায়িত্ব পালন করে যার যার মেধা, যোগ্যতা এবং দক্ষতা অনুসারে সেভাবে চলছে, তার অংশীদার ভাগিদার আপনারা হবেন। এই বলে আপনাদের সকলের শুভকামনা করি। আবার আমি বলি যে আমাদের আর বাকি আছে 2 বছর, আপনাদের বাকি আছে 3 যুগ। সুতরাং এই 3 যুগের মধ্যে দেশের মানুষের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে পারবে সেটা নিশ্চয়তা দেয়া, সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এই নির্বাচন কমিশন আরো বেগবান, আরো গতিশীল হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং একই সাথে 10 দিন কি বলে এটাকে ওরিয়েন্টেশন কোর্স, ওরিয়েন্টেশন কোর্সে আমাদের যারা এখানে আছি প্রত্যেকেই একবার এই আপনাদের মধ্যে এরকম নিয়ম বয়সে ওরিয়েন্টেশন কোর্স হয়েছিল। আপনারা আমাদের যে সময় আছে এই সময়ের যে পরিবর্তনশীল সময়, এখানে আরো সুন্দরভাবে আপনাদের কাজ করতে পারবেন, দক্ষতা অর্জন সেই আশা ব্যক্ত করি এবং এই 10 দিন ব্যাপী কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার।